আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। জুলাই আগস্ট গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 10 কর্মকর্তাকে। ট্রাইব্যুনালের সার্বিক অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের সবশেষ খবরাখবর আমাদের জানান। জেসিকা, আপনি যেমনটি জানেন যে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ পুলিশের 8 কর্মকর্তাকে কিন্তু ইতোমধ্যে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে, এবং এটি কিন্তু তৃতীয়বারের মতো তাদেরকে হাজির করা হয়েছে। তবে জিয়াউল আহসান যিনি আছেন তাকে কিন্তু এর মাঝখানে এছাড়া একবারের মতো হাজির করা হয়েছিল। তো একটু পরে তাদেরকে হাজির করা হয়েছে, একটু পরেই তাদেরকে এজলাসে প্রেরণ করা হবে। ইতোমধ্যে বিচারপতি, আমাদের যে প্রসিকিউটর যারা আছেন তারাও শুনানিতে চলে যাবেন, এবং শুনানিতে আজকে যেটি হতে পারে যে চিফ প্রসিকিউটর যে এর আগের দিন অর্থাৎ 18 তারিখ যে শেখ হাসিনার জন্য যে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদনের কথা এজলাসে তুলে ধরেছিলেন, আদালতে তুলে ধরেছিলেন, আজকেও হয়তো বা আমরা নতুন কিছু তথ্য জানতে পারবো যেটি জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে আসলে প্রকাশিত হয়েছে। তো একটু পরেই আসামিদের আবার এজলাসে তোলা হবে, এরপরে আমরা শুনানিতে জানতে পারবো যে আসলে কি কি হতে পারে। ইতোমধ্যে কিন্তু জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদেরও যে তথ্য আমরা চিফ প্রসিকিউটররা পেয়েছেন সেটিও আজকে তুলে ধরা হবে। তো শুনানির পর আসলে আমরা জানাতে পারবো যে আজকে এই 8 পুলিশ কর্মকর্তা আর জিয়াউল আহসান এবং চৌধুরী আব্দুল আল মামুনকে যে আজকে হাজির করা হয়েছে, এরপরে আসলে কি কি তথ্য বের হতে পারে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। বান্দরবানের লাইখংছড়ি গর্জনিয়া বাজার পর্যন্ত সড়কের ইট তুলে নেওয়া হয়েছে। পিচ ঢালাইয়ের অস্তিত্ব নেই কোথাও, ভোগান্তিতে গাড়ি চালক সহ পথচারীরা। আরো জানাচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে নাইখংছড়ি গর্জনিয়া সড়কের আশপাশে বসবাসকারী এলাকার মানুষের উপর। 2.5 কিলোমিটার এই সড়কের পুরো সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে উন্নয়নের জন্য খুলে নেওয়া হয়েছে, যার কারণে এখানকার যে আশেপাশের যে বসত বাড়িগুলো রয়েছে, বসত বাড়িগুলোতে ইটের খোয়ার ধোয়া এবং আশপাশের ময়লাগুলো গিয়ে উড়ে পড়ছে। পাশাপাশি নাইখংছড়ি থেকে গর্জনিয়া পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কে চলাচলকারী গাড়িগুলো চরম দুর্ভোগে পোহাচ্ছে। এখানে গাড়ির ভাড়া যেটা নির্ধারিত ছিল সেটা বাড়ানো হয়েছে, অর্থাৎ যে নাইখংছড়ি থেকে গর্জনিয়া বাজারে যে সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে প্রায় 4 কোটি টাকা বরাদ্দে এই সড়কটি উন্নয়নের জন্য তারা হাত দিয়েছে, কিন্তু ঠিকাদার যে কোনো অজ্ঞাত কারণে রাস্তাটির কাজটি খুলে নেওয়ার পর এখনো পর্যন্ত এই অবস্থায় পড়ে রয়েছে। ঠিকাদারের কোনো খোঁজ নেই, রাস্তাটি এখন উন্নয়ন বঞ্চিত হয়ে পড়েছে। আমরা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন খুব শীঘ্রই রাস্তাটি খুলে নেওয়া হবে। জনদুর্ভোগের কথা তারা নিজেরাও স্বীকার করেছেন। এখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, আমি একটু জানতে চাই এই রাস্তাটি খুলে নেওয়ার ফলে কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছে মানুষ? এই রাস্তাটি খুলে নেওয়ার ফলে আশেপাশে বাড়িগুলো টিনের চাল সব বাড়িঘরে থাকার মতো অনুপযোগী হয়ে গেছে। রাস্তাঘাট অতি দ্রুত সংস্কার করা দরকার। সাধারণ মানুষ জনগণ চলাফেরা করতে পারতেছে না, ধুলাবালি, স্কুল কলেজের ছেলেমেয়েরা হাঁটতে পারতেছে না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, অনেক সমস্যা হয়েছে। ধন্যবাদ। আমি আরেকজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে চাই, এই সড়কটিতে আপনারা কেমন দুর্ভোগ পোহাচ্ছেন? বেশি দুর্বল, মানে দোলের জন্য, খাওয়া দাওয়ার জন্য, মানে হাঁটতে পারতেছি না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, এমন যে কষ্ট হতে প্রত্যেক এই যে বাড়িঘর থেকে অনেক দূরে থেকে চলে যাচ্ছে, মানে দোলে বাড়িতে থাকা যাচ্ছে না। জি, যেমনটি শুনছিলেন, আসলে এই সড়কটি ক্যামেরার চোখে যে সড়কটি দেখা যাচ্ছে, এখানে অন্তত 5টা মিনিট দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিবেশ নেই। ধুলাবালি মানুষের চোখে মুখে এসে পড়ছে, ঘর বাড়িতে পড়ছে। সবুজ যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলো লাল রঙে পরিণত হয়েছে। খুব দ্রুত সময়ে স্থানীয় সরকার বিভাগের থেকে এই সড়কটি উন্নয়নে হাত দিবে বলে স্থানীয় বাসিন্দারা প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে নাইখংছড়ি গর্জনিয়া সড়ক থেকে সর্বশেষ।
সাভারের সড়ক ও জনপথের জমি দখল করে দোকানপাট গড়ে তুলেছেন প্রভাবশালীরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, রাষ্ট্রীয় সম্পদ দখলমুক্ত করতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি যদি শুরুতে একটু দেখাই, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক অপর পাশে দেখতে পাচ্ছেন যে এটি সাভারের যেটি উপজেলা পরিষদ, সেই উপজেলা পরিষদটি অবস্থিত এবং এখানেই কিন্তু এসিল্যান্ড এবং যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এখানে বসেন এবং তার ঠিক অপর পাশে যদি আমি দেখাই যে সড়ক ও জনপদের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দখল করে গড়ে উঠেছে এরকম শত শত অবৈধ স্থাপনা এবং এই যে স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন তারা কিন্তু এই যে অবৈধ যে সব স্থাপনাগুলো গড়ে উঠেছে এগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত দৈনিক এবং মাসিক হারে কিন্তু এরা ভাড়া তুলে থাকেন। বিগত দিনে আমরা দেখেছি যে এই জায়গাটি থেকে যারা একজন কৃষক লীগের যিনি দায়িত্বে ছিলেন তিনি কিন্তু এখান থেকে এই জায়গাগুলোকে কিছু অংশ ভাড়া নিয়েছিলেন, পেছনের অংশগুলো মালিকানা যে সমস্ত জমিগুলো ছিল সেগুলো এবং সামনের যে সমস্ত ফুটপাত গড়ে উঠেছে এবং এই যে সড়কের জমিতে যে অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছে সেগুলো থেকে কিন্তু তিনি অবৈধভাবে টাকা উত্তোলন করতেন এবং সেই ধারাবাহিকতাটা কিন্তু এখনো রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে শত শত দোকান পেছনে এর পাশেই কিন্তু আপনি পেছনে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে পৌরসভার ভবন কিন্তু রয়েছে। এখানে পৌর কর্তৃপক্ষ অর্থাৎ এখন যিনি ইওনো রয়েছেন তিনি কিন্তু এই দায়িত্বটি পালন করছেন এবং উপজেলা এবং পৌরসভা দুইটির মাঝে অর্থাৎ একদম প্রশাসনের নাকের ডোগা এই যে অবৈধ স্থাপনাগুলো এগুলো নিয়ে কিন্তু মানুষ এখন প্রশ্ন তুলছেন। গতকালকে আপনার জানার জন্য বলি সিকা যে গতকাল কিন্তু এসিল্যান্ড কিন্তু একটি অভিযান পরিচালনা করেছেন। এটি যেভাবে ইতিবাচক হিসাবে মানুষ দেখছে, অথচ এই যে উপজেলা এবং পৌরসভার পাশেই এই ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া কিন্তু মানুষ সেটি নিয়েও সমালোচনা করছেন। পাশাপাশি আপনি জানবেন যে সাভার স্ট্যান্ডে কিন্তু কয়েক হাজার এভাবে এই সড়কের জমি দখল করে কিন্তু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, যেগুলোর কারণে কিন্তু প্রতিনিয়ত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি ফুট ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজ দিয়ে মানুষ নির্বিঘ্নে যে চলাচল করবে সেই চিত্রটি কিন্তু নেই, কারণ এটার নিচে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এখানে এই স্থাপনার কারণে দোকানপাট বসিয়েছে, যেহেতু এখানে মানুষের ভিড়ভাট্টা থাকছে। পাশাপাশি এই সমস্ত দোকানকে ঘিরে পাশে পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে যে এই যে ব্যবস্থাপনা, এই যে প্রশাসনের নীরবতার কারণে এবং এই যে যারা প্রতিনিয়ত সড়কের জমি ভাড়া দিয়ে এই যে অবৈধভাবে তারা এই যে তাদের যে ব্যক্তি স্বার্থ হাসিল করছে এগুলোর বিরুদ্ধেই কিন্তু মানুষ প্রশ্ন তুলছে। কারণ প্রশাসন যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমরা দেখেছি যে এখানে 16 ডিসেম্বর 26শে মার্চ আসলে যখন সাভার জাতীয় স্মৃতিসৌধে ভিভিআইপিরা যখন এদিক দিয়ে গমন করেন তখন কিন্তু এই সড়কটিকে উচ্ছেদের আওতায় আনা হয়, অর্থাৎ এটি খুবই ক্ষণিক সময়ের জন্য। তো এখানকার যারা স্থানীয়রা আছেন যে তাদের যে দুর্ভোগ লাঘবে অতি সত্বর যেন প্রশাসনের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয় এবং এই যে প্রশাসনের নাকের ডোগায় যে সমস্ত অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছে সহজের জমিতে, এগুলো যেন অতি সত্বর তা উচ্ছেদ করা হয়। ইসিকা। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। দেশ জুড়ে চলছে অমর 21শে উদযাপনের পূর্ব প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল এবং রফিকুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিক, কি পরিস্থিতি এখন সেখানকার, আর 21 নিয়ে জনসাধারণের মাঝে কেমন উচ্ছ্বাস আপনি দেখছেন? আপনি জানেন যে ঘড়ির কাঁটার হিসেবে আর মাত্র 13 ঘন্টা পরেই অমর 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বার সহ যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে বা তাদের শ্রদ্ধার হিসেবে এই দিনটি পালন করা হচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিবসটি পালন করা হচ্ছে। এই দিবসটিকে ঘিরেই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়া মোছার কাজ শেষে হয়েছে। এখন সেখানে
আলপনা আঁকছেন তরুণ তরুণীরা, শ্রদ্ধা জানানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে। একইভাবে যে মঞ্চ তৈরির কাজ, সেই মঞ্চ তৈরির কাজও প্রায় শেষের দিকে। আমরা এখানকার যারা আয়োজক কমিটি রয়েছেন, রংপুর সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, তাদের সঙ্গে কথা বলেছি। রাত 12টা 1 মিনিটেই শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা একেবারেই শেষ করছে এইরকম তারা জানিয়েছেন। বিকেলের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে এমনটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই গর্ব এবং অহংকারের এই ভাষা আন্দোলনে দেখবার সুযোগ না হলেও শ্রদ্ধা জানানোর এই আয়োজনে যারা অংশ নিচ্ছেন, যে তরুণরা, তারা বলছেন যে তারা এই আয়োজনে অংশ নিতে পারা তারা গর্বিত। আমরা এই নিয়ে যুক্ত করতে চাই এখানে যারা আলপনা করছেন তাদেরই কয়েকজনের সঙ্গে। আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, এই অমর 21 নিয়ে আপনারা কি করছেন আজকে? আচ্ছা, ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর জেলার পক্ষ থেকে। আমরা আসলে জানি যে আমাদের 1952 সালের যে ভাষা আন্দোলন, এটা আমাদের জন্য কতটুকু গর্বের। আর বাঙালি এমন একটি জাতি যারা তাদের নিজের মাতৃভাষার জন্য লড়াই করেছে। তো এরই প্রেক্ষিতে আমাদের কাছে ভাষা আন্দোলন যেমন দুঃখের একটা বিষয়, আমাদের অনেকে শহীদ হতে হয়েছে সেখানে, একই সাথে এটা আমাদের গর্বের একটি বিষয়। তো সেক্ষেত্রে আমরা এখানে যে আমাদের তরুণরা রয়েছি, এই তরুণরা সকলে মিলে আমাদের ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটটা, এটাকে আমরা গর্বের সাথে স্মরণ করার মাধ্যমে এখানে আজ উপস্থিত হয়েছি আলপনা অঙ্কনের জন্য, যেন সামনের দিনগুলোতে আমাদের ভাষার যে চেতনা এটি হারিয়ে না যায়, সেজন্য আমাদের এই আলপনা উৎসবের উদ্যোগটি নেওয়া। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যারা অংশ নিয়েছেন আলপনা আঁকার, তাদের কথা। আমরা এখানে এই জেলা প্রশাসন রয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ আগেই এই শহীদ মিনার পরিদর্শন করে গেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাত 12টা 1 মিনিটের পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রশাসনের কর্মকর্তারা থাকবেন এবং নানা শ্রেণী পেশার মানুষজন এই শহীদদের শ্রদ্ধা জানাবেন। সে উপলক্ষে কিন্তু সব ধরনের আয়োজন শেষের পথে। তো আমরা এখন যেতে চাই চট্টগ্রামে, আমাদের আরেক সহকর্মী পায়েল রয়েছে, তার কাছে। পায়েল, কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রফিক আপনাকে। এতক্ষণ আপনি আপনাদের ওখানকার এই অমর একুশের এই ভাষা আন্দোলনের সর্বশেষ অবস্থান জানিয়েছেন। এখন চট্টগ্রামও চলছে প্রস্তুতি, নানা প্রস্তুতি আমরা দেখছি। আমার সামনে এই চট্টগ্রামের কেসিদিয়া রোডে অবস্থিত এই নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ চলছে, সাজানো গোছানো চলছে। আমরা দেখতে পাচ্ছি এখনও ওখানে শহীদ স্মৃতি অমর হোক, এই অনেক কিছু তারা লেখালেখি এখনও চলছে। এই চট্টগ্রামের এই কেন্দ্রীয় শহীদ মিনারটি অনেক পুরনো, তবে এটি কিছুদিন আগে কিছু বছর আগে একেবারে নবনির্মাণ করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে। তবে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নকশার কিছু ত্রুটির কারণে অনেকেই আজিজা ও রফিকুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, অমর 21 উদযাপনের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোলার চর ফ্যাশনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পর্যটন দ্বীপ কুকরি মুকরি বাসীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি ভোলার চর ফ্যাশনের পর্যটন দ্বীপ কুকরি মুকরিতে। এখানে যেমনটি আমরা জেনেছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার যে জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে এবং এ থেকে উত্তরণে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে কিন্তু অবহিত করা হচ্ছে যাতে তারা খাপ খাইয়ে নিতে পারে। এবং এই যে এখন আমি রয়েছি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারে, এখানকার কুকরি মুকরির যারা বাসিন্দা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং ইউএনডিপি এবং গ্রামীণ উন্নয়ন সংস্থা এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে। এবং জনগণ বলছিল যে এখানকার এই অবহিতকরণ সভায় অংশগ্রহণ করতে পেরে তারা অনেকটাই তাদের উপকারে আসবে, এমনটি আমরা জেনেছি। তো আমরা একটু কথা বলতে চাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে এবং তার কাছে একটু আমরা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। ইউএনডিপি
অর্থায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালনায় অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারের মাধ্যমে আমার বিশ্বাস এই দক্ষিণবঙ্গের এই অবহেলিত জনপথে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবে মানুষের জনজীবনে যে দুর্ভোগ নেমে আসছে তার একটা প্রতিকার পাবে এবং এই ক্লাইমেট চেঞ্জের কারণে এই নতুনভাবে তারা অ্যাডাপ্টেশন করার একটা লার্নিং এই সেন্টারের মাধ্যমে পাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে আমরা ঘুরেছি, এখানকার যে সৈকতে ঘুরেছি, পর্যটন এলাকাগুলোতে ঘুরেছি, জনজীবনে আমরা ঘুরেছি, আমরা দেখেছি যে আসলে সৈকতগুলোতে যে বর্জ্য দূষণ এবং যে কৃষি জমিতে যে লবণাক্ততা বৃদ্ধির ফলে যে ক্ষতিগুলো হচ্ছে, তো এই ক্ষতিগুলো থেকে উত্তরণের লক্ষ্যে কিন্তু জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এই সভাটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জলবায়ুর যে ঝুঁকি, সেই ঝুঁকি থেকে অনেকটাই পিছিয়ে নেই। তার মধ্যে উপকূলীয় জেলা ভোলা এটিও অন্যতম ঝুঁকির মধ্যে রয়েছে বলে গবেষণার যে প্রতিবেদন সেটির মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে জলবায়ুর বিরূপ প্রভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলের বিপন্ন জনপদ। কুয়েটে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 400-500 জনকে আসামি করে মামলা হয়েছে। ক্যাম্পাসের অবস্থা থমথমে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। আর রকি, ক্যাম্পাসে বর্তমানে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 2-3 দিন ধরে একটু থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতের হামলার ঘটনায় কিন্তু একটি অচল অবস্থা হয়ে গেছে কুয়েটের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়েটের ঠিক দুর্বার বাংলা যে চত্বরে। এখানে এই কিছু সময়ের ভিতর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ সমাবেশ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করবে। এর বাইরে একটু বলে রাখি যে গতকাল রাতে কিন্তু কুয়েটের প্রশাসনের পক্ষ থেকে প্রায় 4 থেকে 500 জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে খুলনার খানজানানী থানায়। এবং সেখানে উল্লেখ করা হয়েছে গত মঙ্গলবার বহিরাগতরা কুয়েটের ভিতর বা আশেপাশে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করছে, এই ঘটনায় আসলে মূলত মামলা করা হয়েছে। পাশাপাশি গতকাল কিন্তু কুয়েটের অবস্থা অস্থির ছিল। সাধারণ যে শিক্ষার্থীরা 6 দফা দাবিতে কিন্তু মাঠে ছিল। দুপুর 1টার সময় তারা একাডেমিক ভবন সহ প্রশাসনিক ভবনে তালা মেরে দেয়। এরপর কিন্তু তারা কুয়েটের যে উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালক সহ কয়েকজনকে সবাই এই সিন্ডিকেট সভায় শেষে কিন্তু কুয়েটের যে উপাচার্য উনি সাংবাদিকের প্রেস ব্রিফিং করে। সেখানে উনি যেটি জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল 6 দফার দাবি, এই দাবির কিন্তু 5টি দাবি মেনে নেওয়া হয়েছে এবং এদের ভিতর যে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে এই যে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, হামলার ব্যয়ভার কুয়েট প্রশাসন বহন করবে। কুয়েট প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা করা হবে এবং এই অভিযোগ আমলে নিয়ে কুয়েটের যে সাধারণ শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা কর্মচারীরা যদি জড়িত কেউ থাকে তাহলে তাদের বিষয়ে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদেরকে বহিষ্কার করা হবে। এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ছিল যে কুয়েটে ছাত্র রাজনীতি বা সকল ধরনের রাজনীতি কিন্তু বন্ধ করতে হবে এবং এই যে দাবিটা, এই দাবিটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ছিল এবং এটা কিন্তু বহাল আছে। গতকাল সিন্ডিকেটের সভাও কিন্তু এই বিষয়টি বলা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঠিক দুর্বার বাংলার সামনেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হচ্ছে। কিছু সময়ের ভিতর তারা এখানে বিক্ষোভ কর্মসূচি করবে এবং মঙ্গলবার যে সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে এবং এই তাণ্ডবে যে 60 জন শিক্ষার্থী সহ ভিসি প্রভিসি আহত হয়েছিল, তাদের নিন্দা জানিয়ে সন্ত্রাসীদেরকে লাল কার্ড দিবে। আমরা কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলছি। তাদের একটি দাবি ছিল যে আসলে ছাত্র রাজনীতিকে কুয়েট ক্যাম্পাস মুক্ত করতে হবে, এখানে আসলে কোনো ধরনের কোনো রাজনীতি করা যাবে না। এবং গতকালকে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ে কিন্তু মঙ্গলবার যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু বহিরাগত সহ একটি ছাত্র সংগঠন হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর। এখানে কিন্তু কোনো ধরনের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা করেনি এবং তাদের মূল দাবি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করছে, এই হামলার আসলে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো নেওয়া।
দর্শক আরেকটু বলে রাখি যে গতকাল কিন্তু সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম সব বন্ধ, পাশাপাশি কুয়েটের ভিতর এবং পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু খুলনা বিভাগীয় কমিশনারের সহযোগিতা নিয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কুয়েটের যেসব সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে সকলকে কিন্তু ব্যয়ভার কুয়েট ক্যাম্পাস কর্তৃপক্ষ নিবে এমনটি জানিয়েছে। পাশাপাশি মঙ্গলবারের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কিন্তু 3 দিনের ভিতর কিন্তু এই তদন্তর রেজাল্ট দিবে। এবং আরেকটু সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে আজ সকাল থেকে কিন্তু কুয়েটের যেহেতু একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা আছে, যেহেতু আমরা কয়েকটা জায়গায় ঘুরে দেখেছি যে কিছু কিছু একাডেমিক ভবনে এখনো তালা মারা আছে এবং তবে প্রশাসনের কিছু লোকজন অফিসে বা আশেপাশে ঘোরাফেরা করছে এবং সাধারণ শিক্ষার্থীরা ঠিক জড়ো হয়ে আছে বিক্ষোভ কর্মসূচির জন্য। খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুয়েটের ছাত্রদের সংঘর্ষের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম রকি। দেশ জুড়ে চলছে অমর 21শে উদযাপনের পূর্ব প্রস্তুতি। এই নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, সেখানকার সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে আপনার? ধন্যবাদ জেসিকা। ইতিমধ্যেই যে অমর 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের যে প্রস্তুতি সেগুলো কিন্তু রাজশাহীর যে শহীদ মিনারগুলিকে ঘিরে শুরু হয়, সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। বিশেষ করে রাজশাহী কলেজের যে শহীদ মিনারটি আছে এটির ইতিহাস যেটি বলছে যে দেশের প্রথম শহীদ মিনার এটি দাবি করছেন স্থানীয় যারা ভাষা সৈনিক ছিলেন এবং যারা এখনো বেঁচে আছেন তারা এমনটি দাবি করেন। আমরা যদি শহীদ মিনারটি দেখাই, সেই শহীদ মিনারের যে আগুন রাঙা পলাশ ফুলের মাঝের যে শহীদ মিনার সেটি প্রস্তুতি করা হচ্ছে রাজশাহী কলেজের এখানে। এছাড়া রাজশাহী কলেজের যেহেতু সর্বস্তরের মানুষ এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করেন এই শহীদ মিনারটিকে ঘিরে, যেহেতু একটি ইতিহাস আছে, ফলে এখানে মানুষ রাত থেকেই ফুল দিতে আসবেন এবং সেটি চলবে আগামীকাল সারাদিনই। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। আমরা একটু মঞ্চ দেখাতে চাই। এখানে যেহেতু মঞ্চটি করা হচ্ছে, এখানে মঞ্চের প্রস্তুতি চলছে এবং বিএনসিসির যারা সদস্যরা আছেন তারা যাতে সবাই নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেই জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটি তারা এখানে নেবেন এবং শৃঙ্খল বা বদ্ধভাবে যাতে সবাই এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেই জন্য কিন্তু বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো থাকেই। আমি যেহেতু শুরুতেই বলছিলাম রাজশাহী কলেজের এই শহীদ মিনারটি নিয়ে একটি ইতিহাস আছে, আমরা একটু ইতিহাসটি শুনে নিতে চাই, আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন কবি এবং সাংস্কৃতিক কর্মী আলমগীর মালেক। আপনার কাছ থেকে একটু জানতে চাই, রাজশাহী কলেজের শহীদ মিনারটিকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে দাবি করেন এখানকার ভাষা সৈনিকরা, ইতিহাস কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে তৎকালীন সময়ে রাজশাহী ছিল জ্ঞান বিজ্ঞান চর্চায় প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে একটি অগ্রসর জনপদ। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা, তাকে যদি আমরা আন্দোলনের কেন্দ্রভূমি বলি তাহলে নিঃসন্দেহে রাজশাহী ছিল আন্দোলনের সেকেন্ড এপিসেন্টার। এর প্রধান কারণ হচ্ছে রাজশাহী কলেজ। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই রাজশাহী কলেজ জ্ঞান বিজ্ঞান চর্চায়, বুদ্ধিভিত্তিক চর্চায় তৎকালীন সময়ে প্রেসিডেন্সি কলেজের পরেই ছিল এর অবস্থান। বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরা এখানে শিক্ষকতা করতেন। সারা দেশের বিশেষ করে উত্তরাঞ্চলের মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করতেন। খুব স্বাভাবিক কারণেই সে সময়কার ভাষা, সাহিত্য, সংস্কৃতি এমনকি গণতান্ত্রিক প্রগতিশীল যে কোনো আন্দোলনের ক্ষেত্রে রাজশাহী কলেজের ভূমিকা ছিল অগ্রগণ্য। তো 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ঢাকায় যখন ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে প্রেস বিজ্ঞপ্তি দেবার জন্য মিছিল সহকারে বের হয়, তখন পুলিশের গুলিতে বিক্ষুব্ধ ছাত্ররা সেখানে নিহত হন। সেই সংবাদ রাজশাহীতে এসে পৌঁছায় 21শে ফেব্রুয়ারি তারিখেই সন্ধ্যার দিকে। তো তখন রাজশাহী কলেজের যারা সেই সময়ে আন্দোলনের সাথে, ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা একত্রিত হয়ে একটি সংগ্রাম পরিষদ গঠন করেন এবং তারাই শহীদ মিনারটি নির্মাণ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কবি এবং সাংস্কৃতিক কর্মী আলমগীর মালেকের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে ঢাকায় যখন ভাষা আন্দোলনের জন্য যারা আন্দোলন করছিলেন তাদের উপরে যখন গুলি চালানো হয়, সেখানে শহীদ হলে রাজশাহী কলেজের যে মুসলিম ছাত্রাবাস আছে সেখানেই এই অঞ্চলের ভাষা সৈনিকরা একটি শহীদ মিনার নির্মাণ করেছিলেন, যেটিকে বলা হচ্ছে দেশের প্রথম শহীদ মিনার এবং সেই স্বীকৃতিটি রাজশাহীর মানুষ দাবি করেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। জেসিকা, ফিরছি স্টুডিওতে আপনার কাছে।
শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, অমর একুশের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।